ভারতের জিডিপি 4.19 ট্রিলিয়ন ইউএস ডলার, যার ভারতীয় মুদ্রায় ভ্যালু হলো প্রায় 331 লক্ষ কোটি টাকা। এখন এর থেকে বেশি কিছু বুঝতে হলে আমাদেরকে এই টেবিলটা স্টাডি করতে হবে। আর এই টেবিলটা পাবো কোথায়? ভারত সরকারের একটা ওয়েবসাইট পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো, এই ওয়েবসাইটে গত 30শে মে জিডিপি নিয়ে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। এই আর্টিকেলে স্টেটমেন্ট 2 হলো এই টেবিলটা। এই টেবিলটা থেকে জিডিপি সংক্রান্ত ডিটেইলড ইনফরমেশন আমরা পাই। তো এই টেবিলটা আমরা একটু স্টাডি করে বোঝাই। একদম উপরেই লেখা রয়েছে যে প্রভিশনাল এস্টিমেট অফ অ্যানুয়াল জিডিপি ফর এফওয়াই মানে হলো ফাইন্যান্সিয়াল ইয়ার, এফওয়াই 2024-25 এন্ড ইটস এক্সপেন্ডিচার কম্পোনেন্টস ব্র্যাকেটে এট কারেন্ট প্রাইস। অর্থাৎ এই টেবিলে 2024-25 অর্থবর্ষের টোটাল জিডিপি ক্যালকুলেশনটা দেওয়া রইল। তো এই টেবিলে কি আছে আমি একটু দেখি। এই টেবিলে আমি একদম বাদিকে দেখতে পাবো যে কিছু সিরিয়াল নাম্বার আছে 1 2 3 4 5 6 করে। এর ভেতর 3 নম্বরে লেখা রয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, আর এই হিসাবে ডান দিকে ভ্যালু লেখা রয়েছে 330,68,145। এই অ্যামাউন্টটা হলো কোটিতে। অর্থাৎ এই 2024-25 অর্থবর্ষে ভারতের জিডিপি হলো 330,68,145 কোটি টাকা। এটাকে আমরা 331 লক্ষ কোটি টাকা বলতে পারি। এবার এটা দিয়ে তিনটে জিনিস বোঝা যায়: ভারতের আয়, ব্যয় আর প্রোডাকশন। ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় 145 কোটি, সেই হিসাবে ভারতের জিডিপি 331 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে ওই 145 কোটি লোকজন সবাই মিলে পুরো এক বছরে টোটাল 331 লক্ষ কোটি টাকা ইনকাম করে। আবার খরচ বা এক্সপেন্ডিচারের হিসাবে ভারতের জিডিপি 331 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে ওই 145 কোটি লোকজন সবাই মিলে এক বছরে টোটাল 331 লক্ষ কোটি টাকা খরচ করে। আবার প্রোডাকশনের হিসাবে বলা যায় যে পুরো ভারত জুড়ে গত এক বছরে টোটাল 331 লক্ষ কোটি টাকার জিনিসপত্র তৈরি হয়েছে বা প্রোডাকশন হয়েছে। তো জিডিপি ভ্যালু থেকে মোটামুটি এই তিনটে জিনিস অ্যাজিউম করা যায়। এরপর 4 নম্বরে লেখা রয়েছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। এর ভ্যালু হলো প্রায় 294 লক্ষ কোটি টাকা। এবার এই জিডিপি আর এনডিপি থেকে আমরা আরেকটা আইটেম পাই, সেটা হলো ডেপ্রিসিয়েশন। ইকোনমিক্সে একটা ফর্মুলা আছে, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু এনডিপি। তো এই ফর্মুলা অনুযায়ী জিডিপির ভ্যালু দেওয়া আছে, এনডিপির ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে আমরা এই ডেপ্রিসিয়েশনের ভ্যালু পাবো প্রায় 37 লক্ষ কোটি টাকা। এবার এই ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায়? জিডিপিতে আমরা যে প্রোডাকশনের কথা বললাম, সেই প্রোডাকশন করতে গেলে আমার কিছু মেশিনারি লাগে, কিছু ক্যাপিটাল লাগে, কিছু অ্যাসেট লাগে। আর ওই মেশিনারি, ক্যাপিটাল বা অ্যাসেট প্রত্যেকেরই কিছু না কিছু ভ্যালু আছে। ডেপ্রিসিয়েশন বলতে বোঝায় ওই ক্যাপিটাল বা ওই মেশিনারি বা ওই অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া। এই সিচুয়েশন অনুযায়ী জিডিপি 331 লক্ষ কোটি টাকা, ডেপ্রিসিয়েশন প্রায় 37 লক্ষ কোটি টাকা। এখান থেকে বলা যায় যে ওই 331 লক্ষ কোটি টাকার জিনিসপত্র তৈরি করতে গিয়ে দেশের 37 লক্ষ কোটি টাকার অ্যাসেট কমে গেছে, অথবা দেশের টোটাল অ্যাসেটের ভ্যালু 37 লক্ষ কোটি টাকা কমে গেছে, এটা বলা যায়। এরপর 23 নম্বরে একটা আইটেম লেখা রয়েছে গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এই দুটো একই জিনিস। তো সেই হিসাবে এখানে জিএনআই বা জিএনপি এর ভ্যালু হলো মোটামুটি 326 লক্ষ কোটি টাকা মতো। এই জিএনপি বা জিএনআই দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে ভারতীয় কোম্পানি ভারতের ভিতরে বা ভারতের বাইরে অন্য কোনো দেশে টোটাল যত টাকার প্রোডাকশন করছে সেই ভ্যালুটা। জিডিপি আর জিএনপির ভেতর বেসিক এইটা হলো ডিফারেন্স। জিডিপি বলতে বোঝায় ভারতের এরিয়ার ভেতর ভারতীয় কোম্পানি বা বিদেশি কোম্পানি দুজনে মিলে টোটাল যত টাকার প্রোডাকশন হচ্ছে সেটা। আর জিএনপি বলতে বোঝায় শুধুমাত্র ভারতীয় কোম্পানি দিয়ে ভারতের ভিতরে বা ভারতের বাইরে অন্য সমস্ত দেশ মিলিয়ে টোটাল যত টাকার প্রোডাকশন হচ্ছে সেটা। তো সেই হিসাবে জিএনপির ভ্যালু হলো 326 লক্ষ কোটি টাকা মতো। এবার ইকোনমিক্সে এই জিডিপির সাথে জিএনপির একটা রিলেশন রয়েছে। ফর্মুলা হলো জিডিপি প্লাস এনএফআইএ অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু হলো জিএনপি। এবার এই ফর্মুলা অনুযায়ী জিডিপির ভ্যালু আমাদের দেওয়া আছে প্রায় 331 লক্ষ কোটি টাকা, আর জিএনপি বা জিএনআই এর ভ্যালু দেওয়া আছে প্রায় 326 লক্ষ কোটি টাকা। ফলে এই ফর্মুলা থেকে আমাদের এনএফআইএ এর ভ্যালু আসবে মাইনাস 5 লক্ষ কোটি টাকা মতন। এই ভ্যালু দিয়েও একটা জিনিস বোঝা যায়, এনএফআইএ বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এর ভ্যালু মাইনাস 5 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে ভারতীয় কোম্পানি বিদেশে মানে ভারত ছাড়া অন্য সমস্ত দেশ মিলিয়ে টোটাল যত ইনকাম করছে, বিদেশি বিভিন্ন কোম্পানি
ভারতে এসে তার থেকে 5 লক্ষ কোটি টাকা বেশি ইনকাম করছে বা 5 লক্ষ কোটি টাকার বেশি প্রোডাকশন করছে। NFIA থেকে এই বিষয়টা বোঝা যায়। এরপর 24 নম্বরে একটা আইটেম রয়েছে নেট ন্যাশনাল ইনকাম বা NNI, এরই আরেকটা নাম হলো NNP বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এর ভ্যালু রয়েছে প্রায় 289 লক্ষ কোটি টাকা মতো। এবার যেমনটা বললাম যে GNI বা GNP এর মানে হলো যে ভারতীয় কোম্পানি ভারতে বা ভারতের বাইরে টোটাল যত টাকার প্রোডাকশন করছে। এবার প্রোডাকশন যেখানেই করুক না কেন, ভারতের ভেতরে বা ভারতের বাইরে যেখানেই প্রোডাকশন করুক না কেন, সেই প্রোডাকশনের জন্য ওই যে বললাম ক্যাপিটাল, অ্যাসেট, মেশিনারি এসবের ভ্যালু কমে যাবে। ফলে দেশের ভেতরে হোক বা বাইরে হোক সব জায়গাতেই মেশিনারি বা ক্যাপিটালের ভ্যালু কিন্তু কমে যাবে। আর ওই ভ্যালু কমে যাওয়াটাকে বলে ডেপ্রিসিয়েশন। সেক্ষেত্রে এই গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রেও একটা ডেপ্রিসিয়েশন আছে। ইকোনমিক্সের ওই ফর্মুলা অনুযায়ী GNP মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু আসে NNP বা NNI। তো সেই ফর্মুলা অনুযায়ী আমাদের GNPর ভ্যালু দেওয়া আছে, NNPর ভ্যালু দেওয়া আছে। এবার ওই ফর্মুলা থেকে আমাদের ডেপ্রিসিয়েশনের ভ্যালু আসবে প্রায় 37 লক্ষ কোটি টাকা। আগে জিডিপির ক্ষেত্রেও ডেপ্রিসিয়েশনের ভ্যালু প্রায় 37 লক্ষ কোটি টাকা, এই GNPর ক্ষেত্রেও ডেপ্রিসিয়েশনের ভ্যালু প্রায় 37 লক্ষ কোটি টাকা। এবার আমি যদি এই ডেপ্রিসিয়েশনটা পার্সেন্টেজে বলি, জিডিপির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনের ভ্যালু প্রায় 37 লক্ষ কোটি টাকা। এটাকে যদি আমি জিডিপির ভ্যালু দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ পাবো প্রায় 11.16%। আর GNPর ক্ষেত্রে যদি আমি ডেপ্রিসিয়েশন দেখি, এক্ষেত্রেও ডেপ্রিসিয়েশনের ভ্যালু প্রায় 37 লক্ষ কোটি টাকা। তাকে যদি আমি GNP দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ আসে 11.29%। এবার এই 11.16 আর 11.29 এখান থেকে আমাদের একটা জিনিস বোঝার আছে। বোঝার বিষয়টা কি, জিডিপির ক্ষেত্রে যত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে, GNPর ক্ষেত্রে যদি তার থেকে বেশি পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে ভারতে বাইরের কোম্পানি যে প্রোডাকশন করছে তার জন্য বিদেশি কোম্পানির অ্যাসেটে তেমন কোনো কমতি পড়ছে না। মানে বিদেশি কোম্পানির অ্যাসেটের ভ্যালু তেমন কমছে না, শুধুমাত্র দেশীয় কোম্পানির অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, যেটা দেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে খুব একটা ভালো বিষয় না। তো যাই হোক, সেটাতে আমরা আর খুব বেশি গেলাম না। এবার ওই যে 3 নম্বরে বললাম জিডিপি, এর ভ্যালু প্রায় 331 লক্ষ কোটি টাকা। এটাকে বলা হয় নমিনাল জিডিপি বা জিডিপি এট কারেন্ট প্রাইস বা জিডিপি এট মার্কেট প্রাইস, যা খুশি বলতে পারি। এবার এই যে জিডিপির ভ্যালু, এই জিডিপির ভ্যালুর ভেতরে সরকারের টোটাল ট্যাক্সের পরিমাণটা ধরা থাকে। ভারতে টোটাল যত জিনিসপত্রের প্রোডাকশন হয় বা যত জিনিসপত্রের কনজাম্পশন বা উপভোগ হয়, সরকার সেই সমস্ত জিনিসের উপর ট্যাক্স নেয়। আবার কিছু কিছু জিনিসের উপর কখনো কখনো সাবসিডিও দেয়। যেমন আমাদের যে এলপিজি গ্যাসে সরকার সাবসিডি দেয়। এগ্রিকালচারে যে সমস্ত বিভিন্ন জিনিসপত্র লাগে, সেই সমস্ত জিনিসের প্রোডাকশনেও সাবসিডি দেয়, সেই সমস্ত জিনিস কিনতে গেলেও সেখানে সাবসিডি দেয়। তো সারা বছর ধরে টোটাল যত জিনিসপত্রের প্রোডাকশন হলো, সেই প্রোডাক্টের উপর সরকার টোটাল যত ট্যাক্স নিল মাইনাস ওই প্রোডাক্টে টোটাল যত সাবসিডি দিল। কি বললাম, ভারতের টোটাল প্রোডাকশনের উপর সরকার টোটাল যতটা ট্যাক্স নিল মাইনাস যত সাবসিডি দিল, এইটা মাইনাস এটা বিয়োগ করলে একটা অ্যামাউন্ট আসে, সেটাকে বলা হয় নেট ট্যাক্স অন প্রোডাকশন বা নেট ট্যাক্স অন প্রোডাক্ট, যেটা এই 2 নম্বর আইটেমে লেখা রয়েছে। 2 নম্বর আইটেমে লেখা রয়েছে নেট ট্যাক্সেস অন প্রোডাক্ট। এর ভ্যালু হলো প্রায় 30 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে ভারতে এই যে 331 লক্ষ কোটি টাকার প্রোডাকশন হলো, এতে ভারত সরকার ট্যাক্স নিয়েছে 30 লক্ষ কোটি টাকা। এখন জিডিপির ভ্যালু থেকে এই ট্যাক্সের পরিমাণ এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পুরো বছরে টোটাল যত প্রোডাকশন হয়েছে, সেই প্রোডাকশন করতে টোটাল যত খরচ পড়েছে, সেই ভ্যালুটা আমরা পাই। আর ওই ভ্যালুটাকে বলা হয় জিডিপি এট ফ্যাক্টর কস্ট বা জিভিএ এট বেসিক প্রাইস, যেটা 1 নম্বর আইটেমে লেখা রয়েছে। 1 নম্বর আইটেমে জিভিএ এট বেসিক প্রাইস বা জিডিপি এট ফ্যাক্টর কস্ট, এর ভ্যালু 300 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে ভারতে টোটাল যত আইটেমের প্রোডাকশন হয়েছে, সেটা প্রোডাকশন করতে অ্যাকচুয়ালি 300 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এবার ওই যে জিভিএ এট বেসিক প্রাইস আর জিডিপি এট ফ্যাক্টর কস্ট, এই দুটোর ভেতর খুব সামান্য পার্থক্য আছে, সেটা আমাদের না জানলেও চলবে। আপাতত বোঝার জন্য জিডিপি এট ফ্যাক্টর কস্ট আর জিভিএ এট বেসিক প্রাইস এই দুটো সেম। তো জিভিএ এট বেসিক প্রাইস 300 লক্ষ কোটি টাকা, এর অ্যাকচুয়ালি মানে হলো একদম সিম্পল ভাষায়, ভারতে টোটাল প্রোডাকশন করতে অ্যাকচুয়ালি 300 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এবার আমি 3 নম্বর আইটেমেই জিডিপি সম্পর্কে আরেকটুখানি বলি। জিডিপিতে এখানে ভ্যালু রয়েছে বললাম 331 লক্ষ কোটি টাকা। তো সেই হিসাবে 2023-24 সালেরও কিছু না কিছু জিডিপি থাকবে, সেই ভ্যালুটাও এখানে দেওয়া আছে। এই যে 2023-24 লেখা রয়েছে যে জিডিপির ভ্যালু হলো 301 লক্ষ কোটি টাকা, আর 2022-23 সালে ভারতের জিডিপি হলো 269 লক্ষ কোটি টাকা প্রায়। এবার জিডিপি সম্পর্কে পড়তে গেলে একটা টার্ম আসে জিডিপি গ্রোথ রেট।
এই গ্রোথ রেট কথার মানে হলো যে আগের বছরের তুলনায় এই বছরের জিডিপি কতটা বাড়লো বা কমলো। তো সেই হিসাবে এখানে যা ভ্যালু আছে 2023-24 জিডিপি ছিল 301 লক্ষ কোটি টাকা, 2024-25 জিডিপি হয়েছে 331 লক্ষ কোটি টাকা। তো জিডিপি কতটা বেড়েছে? জিডিপি বেড়েছে 9.8%। এই যে ডান দিকে লেখা রয়েছে 23-24 সাপেক্ষে 24-25 জিডিপি ইনক্রিজ হয়েছে 9.8%, অর্থাৎ জিডিপি গ্রোথ রেট হলো 9.8%। এটাই যদি আমি 22-23 সাপেক্ষে 23-24 হিসাব করি তাহলে কত হবে? সেই হিসাবে আমি দেখতে পারবো যে 22-23 তুলনায় 23-24 জিডিপি বেড়েছে 12%, অর্থাৎ 23-24 জিডিপি গ্রোথ রেট হলো 12%, 24-25 জিডিপি গ্রোথ রেট হলো 9.8%। এখান থেকে বলা যায় যে ভারতের জিডিপি গ্রোথ রেট কিন্তু কমে গেছে। আগের বছরের জিডিপি যে হারে বেড়েছিল এই বছরের জিডিপি তার থেকে কম হারে বেড়েছে। এবার জিডিপিতে আরো একটা টার্ম আছে, সেটা হলো রিয়েল জিডিপি বা জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। সেটা কি? এই যে আমরা 2024-25 সালের জিডিপি হিসাব করছি, এটা হলো 2024-25 সালে মার্কেটের বিভিন্ন আইটেমের রেট, সেই অনুযায়ী হিসাব হয়। এখন এই রেটটা যদি আমি আগের একটা বেস ইয়ারের সাপেক্ষে করি, ভারতের ক্ষেত্রে জিডিপির জন্য বেস ইয়ার সেট করা রয়েছে 2011-12 সাল, অর্থাৎ 2011-12 সালে ভারতের বিভিন্ন জিনিসপত্রের দাম কেমন ছিল সেই দামের হিসাবে যদি 2024-25 সালে টোটাল যত আইটেমের প্রোডাকশন হয়েছে তার টোটাল ভ্যালু হিসাব করি, সেক্ষেত্রে যে জিডিপির ভ্যালুটা আসে সেটাকে বলা হয় রিয়েল জিডিপি। আমি আরো একবার বলি, এই যে জিডিপি 331 লক্ষ কোটি টাকা বললাম, এতে আমাদের দুটো জিনিস আছে। একটা হলো টোটাল কতগুলো আইটেমের প্রোডাকশন হয়েছে ইনটু ওই আইটেমগুলোর অন অ্যান এভারেজ কস্ট। এখন বোঝার জন্য আমি ধরলাম যে 24-25 সালে পুরো ভারতে টোটাল হয়তো 100 লক্ষ কোটি আইটেমের প্রোডাকশন হয়েছে, আর এই 100 লক্ষ কোটি আইটেমের অন অ্যান এভারেজ ভ্যালু হলো 3 টাকা, মানে দাম 3 টাকা। এখন এই 100 লক্ষ কোটি আইটেমের 2024-25 সালের দাম যে 3 টাকা রয়েছে, এটা নিশ্চয়ই 11-12 সালে এই 3 টাকা দাম ছিল না, এর থেকে অনেক কম দাম ছিল। ধরলাম 2011-12 সালে এই দাম ছিল 1.5 টাকা করে। তো 1.5 টাকা করে এই 100 লক্ষ কোটি জিনিসের টোটাল প্রাইস কত হয়ে যাবে? 100 ইন্টু 1.5 মানে 150 লক্ষ কোটি টাকা। আগে 3 টাকার হিসাবে টোটাল জিডিপি পাবো 300 লক্ষ কোটি টাকা, এখন 1.5 টাকা অর্থাৎ 11-12 সালের দাম হিসাবে টোটাল জিডিপি পাবো কত? 150 লক্ষ কোটি টাকা। এই যে 150 লক্ষ কোটি টাকা, এটাই হবে ভারতের রিয়েল জিডিপি। ওই আর্টিকেলে এই স্টেটমেন্ট 2 এর আগে যেটা আছে অর্থাৎ স্টেটমেন্ট 1, সেখানে যে টেবিলটা আছে স্টেটমেন্ট 2 এর আইটেম আর স্টেটমেন্ট 1 এর আইটেম সব সেম। স্টেটমেন্ট 1 আর 2 এর সমস্ত আইটেম সেম, শুধুমাত্র দামের পার্থক্য থাকে। 24-25 সালের দামের হিসাবে জিডিপির টোটাল যে ভ্যালু সেটা স্টেটমেন্ট 2 তে রয়েছে, আর 11-12 সালের দামের হিসাবে 24-25 সালের যে জিডিপি সেটা স্টেটমেন্ট 1 এ রয়েছে। তো স্টেটমেন্ট 1 এ এই 3 নম্বর আইটেমে যে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট লেখা রয়েছে, তার যে ভ্যালু সেটা হলো প্রায় 188 লক্ষ কোটি টাকা। এটা হলো ভারতের রিয়েল জিডিপি, এই 188 লক্ষ কোটি টাকা। এর মানে আমরা বলতে পারি যে এই 2024-25 সালে ভারতে টোটাল যত আইটেমের প্রোডাকশন হয়েছে সেই প্রোডাকশনের খরচ যদি আমরা 11-12 সালের দামের হিসাবে হিসাব করি, সেক্ষেত্রে আমার টোটাল 188 লক্ষ কোটি টাকা খরচ হবে। তাহলে 11-12 সালের দামের হিসাবে 188 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, 24-25 সালের দামের হিসাবে 331 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। এই যে বেশি খরচ হচ্ছে এটা কিসের জন্য? এটা হলো জিনিসপত্রের দাম বেড়ে গেছে তার জন্য। তো জিনিসপত্রের দাম কতটা বেড়েছে সেটা আর একটা আইটেম দিয়ে বোঝা যায়, সেটাকে বলা হয় জিডিপি ডিফ্লেক্টর। ইকোনমিক্স একটা ফর্মুলা আছে যে জিডিপি ডিফ্লেক্টর ইকুয়াল টু নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইনটু 100। তো সেই হিসাবে আমি যদি 2024-25 সালের নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি এর ভ্যালু বসিয়ে জিডিপি ডিফ্লেক্টর বার করি, কত আসবে? এর ভ্যালু আসবে প্রায় 180। এই 180 এই ভ্যালুটা থেকে বলা যায় যে 2011-12 সালে জিনিসপত্রের তুলনায় 24-25 সালে জিনিসপত্রের দাম 80% বেড়ে গেছে। এই সেম ভাবে হিসাব করলে আমি 2023-24 সালের জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালুও পাবো, 22-23 সালের জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালুও পাবো। এখন ক্যালকুলেশন করে 2023-24 সালে জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু আসে 171। তার মানে হলো 23-24 সালে 11-12 সালের দামের তুলনায় 71% দাম বেড়ে গেছে। আর 22-23 সালে এই জিডিপি ডিফ্লেক্টরের ভ্যালু এসছে 166, অর্থাৎ 11-12 সালে জিনিসপত্রের যে দাম ছিল 22-23 সালে সেই দাম বেড়ে গিয়েছিল 66%। এবার এই জিডিপি ডিফ্লেক্টর থেকে আরো একটা পার্সেন্টেজ আসা যায়। 24-25 জিডিপি ডিফ্লেক্টর 180, 23-24 জিডিপি ডিফ্লেক্টর 131। তাহলে এই জিডিপি ডিফ্লেক্টর কতটা বাড়লো? জিডিপি ডিফ্লেক্টর পার্সেন্টেজ হিসেবে বাড়লো 5.3%। এর মানে হলো যে আগের বছরের তুলনায় জিনিসপত্রের দাম
এই বছর 5.3% বেড়ে গেছে। যেমন এখানে 23-24 জিডিপি রিফ্লেক্টর 171, 22-23 166। কত পার্সেন্ট বেশি? 3% বেশি। এর অর্থ হলো 22-23 সালে জিনিসপত্রের যা দাম ছিল তার থেকে 23-24 সালে জিনিসপত্রের দাম 3% বেড়ে গেছে। এবার আমি আবার স্টেটমেন্ট 2 তে আসি। স্টেটমেন্ট 2 এর ভেতর 1, 2, 3, 4 বলে যে আইটেমগুলো ছিল তাতে যে জিডিপি ক্যালকুলেশন হয়েছে সেটা হলো প্রোডাকশনের মাধ্যমে ক্যালকুলেশন। ভারতের জিডিপি মেইন 3 ভাবে ক্যালকুলেশন করা যায়: ইনকাম মেথডের সাহায্যে, এক্সপেন্ডিচার মেথডের সাহায্যে আর প্রোডাকশন মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডের সাহায্যে। আমাদের ভারতের ক্ষেত্রে ইনকাম মেথডের সাহায্যে জিডিপি ক্যালকুলেশন হয় না, প্রোডাকশন মেথড আর এক্সপেন্ডিচার মেথডের সাহায্যে জিডিপি ক্যালকুলেশন হয়। প্রোডাকশন মেথডের সাহায্যে জিডিপি ক্যালকুলেশন করতে গেলে টোটাল কত টাকার প্রোডাকশন এলো সেই ভ্যালুটা আসে, আর সরকার ওই সমস্ত জিনিসের উপর টোটাল কতটা ট্যাক্স নিল সেই ভ্যালুটা পাওয়া যায়। এই দুটোকে যোগ করে দিলে টোটাল জিডিপির ভ্যালু আসে। সেটাই আমাদের এই 1, 2, 3, 4 এ এক্সপ্লেন করা হচ্ছে। এবার এক্সপেন্ডিচার মেথডের সাহায্যেও জিডিপির যে ক্যালকুলেশন হয় সেটা একটু বোঝাই। এক্সপেন্ডিচার মেথডের সাহায্যে বোঝায় যে ভারতের সমস্ত নাগরিক মিলে টোটাল যত টাকার জিনিসপত্র কনজাম্পশন করলো বা উপভোগ করলো বা জিনিসপত্রের উপর কত টাকা খরচ করলো। এবার এই খরচ বিভিন্ন দিকে হয়। যেমন আমাদের নর্মাল কনজাম্পশনের জন্য, আমরা উপভোগ করার জন্য বিভিন্ন জিনিসপত্র কিনি, সেটাকেই বলা হয় প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। এখানে 5 নম্বর আইটেমে লেখা রয়েছে প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার PFCE। এর ভ্যালু হলো 202,98,413 কোটি টাকা, মানে প্রায় 203 লক্ষ কোটি টাকা। এই PFCE 203 লক্ষ কোটি টাকা এর একদম সিম্পল অর্থ হলো যে ভারতের ভেতর টোটাল যত নাগরিক আছে তারা তাদের ডেইলি খরচ হিসাবে পুরো 1 বছরে টোটাল 203 লক্ষ কোটি টাকা খরচ করেছে। এরপর 6 নম্বরে একটা আইটেম রয়েছে যে গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারের উপভোগ করার জন্য কত টাকা খরচ হয়েছে। তো সেই ভ্যালুটা হলো 33 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে এই 1 বছরে সরকার সব দিক মিলিয়ে টোটাল 33 লক্ষ কোটি টাকা খরচ করেছে। এরপর 7 নম্বরে একটা আইটেম রয়েছে যে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। এর ভ্যালু প্রায় 99 লক্ষ কোটি টাকার মতো। এই GFCF এর অর্থ হলো যে পুরো দেশ জুড়ে টোটাল 99 লক্ষ কোটি টাকার কনস্ট্রাকশন হয়েছে। ক্যাপিটাল ফরমেশন বলতে বোঝায় যে পুরো দেশে কত অ্যাসেট তৈরি হয়েছে। অ্যাসেট তৈরি হওয়া মানে দেশে নরমালি কনস্ট্রাকশনের কাজ হওয়া। তো সেই হিসাবে ওই ডেটা থেকে বলা যায় যে গত এই 1 বছরে সারা দেশে 99 লক্ষ কোটি টাকার কনস্ট্রাকশনের কাজ হয়েছে। তারপর 8 নম্বরে রয়েছে চেঞ্জ ইন স্টক। এর ভ্যালু হলো প্রায় 5 লক্ষ কোটি টাকা। এখন দেশে টোটাল যত আইটেমের প্রোডাকশন হলো বা জিনিসপত্র তৈরি হলো, মানুষজন সবকিছু তো আর কেনে না, কিছু জিনিস থেকে যায়, সেটাকেই বলা হয় স্টক। এই টেবিলের ভাষায় চেঞ্জ ইন স্টক। তো চেঞ্জ ইন স্টকের ভ্যালু 5 লক্ষ কোটি টাকা। এর মানে হলো যে দেশের সমস্ত নাগরিক মিলে টোটাল যত টাকা কনজাম্পশন করলো তারপরেও 5 লক্ষ কোটি টাকার আইটেম বা জিনিসপত্র থেকে গেছে। 9 নম্বরে রয়েছে ভ্যালুয়েবলস। ভ্যালুয়েবলস এর ভ্যালু হলো এটাও প্রায় 5 লক্ষ কোটি টাকা। ভ্যালুয়েবলস এই কথাটার মানে হলো যে দেশে কোনো না কোনো জিনিসপত্র কিনে রাখা, যেমন সোনা বা অন্য কোনো দামি মেটাল বা জিনিসপত্র বা অন্য যে কোনো জিনিসপত্র কিনে রাখা যার ভ্যালু ভবিষ্যতে বাড়বে। কোনো জিনিস কিনে রাখা যার ভ্যালু ভবিষ্যতে বাড়বে সেই সমস্ত জিনিসকে বলা হয় ভ্যালুয়েবলস। তো ভ্যালুয়েবলস এখানে বলেছে 5 লক্ষ কোটি টাকা। তার মানে দেশে টোটাল 5 লক্ষ কোটি টাকার জিনিসপত্র এরকম কিনে রাখা হয়েছে যার ভ্যালু পরবর্তীতে বাড়বে। এখন এই 5, 6, 7, 8, 9 এই 5টা আইটেম টোটাল যোগ করলে একটা ভ্যালু আসে। সেই ভ্যালুটা হলো 344,85,627 কোটি টাকা। এর মানে হলো যে পুরো দেশে টোটাল এই 344 লক্ষ বা 345 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। বিভিন্ন ভাবে এই 345 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এবার 10 আর 11তে দুটো পয়েন্ট আছে, এক্সপোর্ট আর ইম্পোর্ট। এক্সপোর্ট বলতে বোঝায় যে ভারত থেকে টোটাল যত টাকার আইটেম বিদেশে এক্সপোর্ট করা হয়েছে, মানে রপ্তানি করা হয়েছে, আর বিদেশে রপ্তানি করলে তার পরিবর্তে দেশে অর্থ আসে। তো সেই হিসাবে এক্সপোর্টের দরুন প্রায় 70 লক্ষ কোটি টাকার জিনিসপত্র রয়েছে। তার মানে হলো যে ভারত থেকে টোটাল 70 লক্ষ কোটি টাকার জিনিসপত্র বিক্রি করা হয়েছে, মানে এক্সপোর্ট করা হয়েছে। ভারত টোটাল 70 লক্ষ কোটি টাকার জিনিসপত্র এক্সপোর্ট করেছে, আর ইম্পোর্টে প্রায় 78 লক্ষ কোটি টাকা রয়েছে। এর মানে হলো যে ভারত সারা বছর ধরে টোটাল 78 লক্ষ কোটি টাকা খরচ করেছে বিভিন্ন জিনিসের ইম্পোর্ট বা আমদানি করার জন্য। এবার এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করে দিলে এই ভ্যালুটা আসে প্রায় -7.5 লক্ষ কোটি টাকা। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এর ভ্যালু হলো -7.5 লক্ষ কোটি টাকা। এর অর্থ হলো যে ভারত টোটাল যত টাকার এক্সপোর্ট করে তার থেকে 7.5 লক্ষ কোটি টাকা বেশি
ইম্পোর্ট করে। এখন এই এক্সপোর্ট ইম্পোর্টের এই নেট ভ্যালু আর আগের ওই প্রায় 345 লক্ষ কোটি টাকা, এই দুটো যোগ করে দিলে টোটাল যে ভ্যালুটা আসে সেটা হলো রাফলি ভারতের একটা টোটাল খরচ। এবার এই খরচের ভেতর এমন কিছু খরচ থাকে যার কোনো হিসাব থাকে না, সেগুলোকে বলা হয় ডিসক্রিপেন্সি। এই 12 নম্বরে সেটা লেখা রয়েছে। ডিসক্রিপেন্সির ভ্যালু প্রায় -6.5 লাখ, মানে -6.5 লক্ষ কোটি টাকা মতো ডিসক্রিপেন্সি। এর অর্থ হলো যে সারা বছর ধরে দেশে টোটাল যে খরচ হয়েছে তার ভেতর 6.5 লক্ষ কোটি টাকার কোনো হিসাব নিকাশ নেই। তো 5 থেকে 12 পর্যন্ত এই আইটেমগুলো যোগ বিয়োগ করলে আমি টোটাল 13 নম্বরের এই জিডিপির ভ্যালুটা পেয়ে যাব, যেটা আসবে প্রায় 331 লক্ষ কোটি টাকা। তো এক্সপেন্ডিচার মেথডের সাহায্যেও জিডিপি 331 লক্ষ কোটি টাকা, আর ওপরে প্রোডাকশন মেথডের সাহায্যেও জিডিপি 331 লক্ষ কোটি টাকা। এই দুটো সেম আসে, প্রোডাকশন মেথড বা এক্সপেন্ডিচার মেথড দুটো ক্ষেত্রে জিডিপির ভ্যালু সেম আসে। এবার 24 নম্বরে আমি বলেছিলাম যে এনএনআই অর্থাৎ নেট ন্যাশনাল ইনকাম বা নেট ন্যাশনাল প্রোডাক্ট, এর ভ্যালু কত? এর ভ্যালু হলো প্রায় 289 লক্ষ কোটি টাকা। এই যে এনএনআই বা এনএনপি, এই ভ্যালুটাকেই বলা হয় ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। তো সেই হিসাবে ভারতের জাতীয় আয় কত? 289 লক্ষ কোটি টাকা। এখন এই জাতীয় আয়কে যদি আমি দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমার প্রতি ব্যক্তি আয় আসে, আর সেই হিসাবে ভারতের প্রতি ব্যক্তি আয় হলো 2,05,000 টাকা, যেটা এই 19 নম্বর আইটেমে লেখা রয়েছে। এই টেবিল থেকে ক্যালকুলেশনের মাধ্যমে ভ্যালু আসে যে ভারতে একজন ব্যক্তির বছরে গড়ে আয় হলো 2,05,000 টাকা। এখন এই যে আইটেমগুলো বললাম, এছাড়াও আরো বিভিন্ন রকম আইটেম রয়েছে, সেগুলো আমাদের খুব একটা না জানলেও চলবে। এরপর একটা ছোট্ট জিনিস যেটা জানতে হয় সেটা হলো এই যে ভারতের জিডিপি, এই জিডিপিতে কোন কোন সেক্টরের কেমন কন্ট্রিবিউশন। নর্মালি 3টে সেক্টর হয় যে কোনো প্রোডাকশনের, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। তো কোন সেক্টরের কেমন কন্ট্রিবিউশন সেটা আমরা স্টেটমেন্ট 4 থেকে পাই। স্টেটমেন্ট 4-এ এই টেবিলের একদম নিচে যদি দেখি, আমি দেখতে পাবো যে জিভিএ এট বেসিক প্রাইস হলো 300 লক্ষ কোটি টাকা। এখানে জিভিএ এট বেসিক প্রাইস কেন দিয়েছে? কারণ এই জিডিপিতে শুধুমাত্র প্রোডাকশন নিয়ে আমরা হিসাব করব, কোন সেক্টরের কত কন্ট্রিবিউশন সেটা শুধুমাত্র প্রোডাকশনের জন্য কত হয়েছে সেটা হিসাব করব। আর শুধুমাত্র প্রোডাকশনের ক্ষেত্রে জিডিপি বার করতে গেলে সেটাকেই বলা হয় জিডিপি এট ফ্যাক্টর কস্ট বা জিভিএ এট বেসিক প্রাইস। এর ভেতর একদম 1 নম্বরে লেখা রয়েছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন প্রায় 59,26,078 কোটি টাকা। পার্সেন্টেজ হিসাবে আসবে যে জিডিপির টোটাল 20% মতন প্রাইমারি সেক্টর থেকে আসে। এবার বাকি সেক্টরগুলোর আমি আর ভ্যালু বলছি না, শুধুমাত্র পার্সেন্টেজ বলি। সেকেন্ডারি সেক্টরে ভারতের জিডিপিতে কন্ট্রিবিউশন হলো 25%, আর টার্সিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন হলো প্রায় 55%। 2024-25 সালের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন হলো টার্সিয়ারি সেক্টরের 55% মতন, আর সব থেকে কম হলো প্রাইমারি সেক্টরের মাত্র 20%। ম্যানুফ্যাকচারিং সেক্টরে কত? 25%।